অনেক বড় বড় বাক্য আমরা কিভাবে তৈরি করতে পারি? দেখুন, এখানে একটি বাক্য আছে, অনেক বড়, অপেক্ষাকৃত অনেক বড়। আবারও এইখানে একটি বাক্য আছে, মানে দম ছাড়ার আর উপায় নেই। এখানেও অনেক বড় একটি বাক্য। এরপরে এখানে লক্ষ্য করুন, এখানে অনেক বড় একটি বাক্য। এগুলো কিভাবে লেখা হয়েছে? তারপরে এখানে অনেক বড় একটি বাক্য। অবশ্যই বাক্যগুলো সব আমি লিখেছি, আমার নিজেরই লেখা, অর্থাৎ নিজের অপিনিয়ন, বেসড অন হোয়াটস গোয়িং অন রাইট নাও। ইয়েস, সেই সমসাময়িক ব্যাপারের উপর লেখা। এখন আমাদের কাজ হচ্ছে, শুধু কি আমরা দেখেই যাব, না আমরা নিজেরাও লেখার চেষ্টা করব? রাইট? যদি আমরা নিজেরা লিখতে চাই, যে অনেক বড় বড় বাক্য আমরা নিজেরা লিখতে চাই, তাহলে কি আমাদের সেইভাবে পরিশ্রম করতে হবে। অর্থাৎ বাক্য সম্পর্কে অবগত হতে হবে। এমন নয় যে আপনি লিখতে চাইলেন, কলম ধরলেন আর লেখা হয়ে গেল। লেখা আর কথা বলা মধ্যে পার্থক্য আছে। সুতরাং বড় বড় বাক্য লিখতে হলে আপনাকে বাক্যের অলংকার বুঝতে হবে, স্ট্রাকচার ফাংশন সম্পর্কে অবগত হতে হবে। আবার হিজিবিজি হিজিবিজি লিখে রাখলেও চলবে না। সেখানে একটা মিনিংফুল একটা থাকতে হবে, গাম্ভীর্য বজায় থাকতে হবে। হিয়ার উই সি। আমি যদি এই বাক্যটা একটু বিশ্লেষণ করি, এখানে কি কি আছে দেখুন। একটা বাক্যের সাধারণত একটি সাবজেক্ট থাকে, একটি ভার্ব থাকে। এছাড়াও যখন আমরা বাক্যের মাঝে কোনো কনজাংশন আনি, তখন আমরা জানি সেই কনজাংশনের জন্য আবার কি আরেকটি সাবজেক্ট থাকবে, আরেকটি ভার্ব থাকবে, নতুবা লিস্ট আরেকটি কি থাকবে, ভার্ব থাকবে। এই ব্যাপার, এই যে সিম্পল ব্যাপার, এটা কিন্তু আপনাকে প্রথমত বুঝতে হবে যেটা আসলে কি। এখানে লক্ষ্য করুন, আমরা যদি একেবারে এমনিতেই দেখি যে এখানে প্রথমত এখানে একটি ভার্ব আছে। আমি জাস্ট এটাকে কালার করে দিই, নর্মাল কালার করে দিই। এইখানে লক্ষ্য করি, জাস্ট আমরা একটু বলে যাচ্ছি, এইখানে একটি ভার্ব আছে। এখানে মূলত একটি, আমরা যেটি নন ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে পাস্ট পার্টিসিপল। দেন উই সি, এইখানে হচ্ছে একটি ভার্ব, প্রধান ভার্ব আমরা যাকে বলতে পারি, লাই, প্রধান ভার্ব। হিয়ার ইউ সি, এটা তো মানে একটা থিওরির নাম। এন্ড মেকিং, এখানে একটি ভার্ব আছে, বাট ইট ইজ নট মেইন ভার্ব। দিস ইজ কল প্রেজেন্ট পার্টিসিপল। রাইট? হিয়ার, এরপরে এই পুরো একটা অংশ আছে, আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে, ইউ ক্যান কল হিয়ার or as a object, or you can call it as noun phrase. Here you see, এইখানে আছে যে এইটা থেকে এটাই পরিণত করে। দ্যাটস ওকে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ড্যাশ আছে। ড্যাশ কিভাবে হলো? ড্যাশ এখানে আনেরই বা প্রয়োজনটা কোথায়, কেন আনলাম আমি? এইটাই মূলত আপনাদেরকে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করব। হিয়ার আবার হুইজ ব্যবহার করা হয়েছে। হুইজ দিয়ে আসলে কাকে নির্দেশ করেছে? হ্যাজ কাম ট্রু। রাইট? হ্যাজ কাম ট্রু। একটা ব্যাপার লক্ষ্য করুন, আমি হুইজ দিয়ে যাকেই নির্দেশ করি, হুইজ এর পরে কেন আমি এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করলাম? চাইলে তো আমি বাক্যটা এখানে শেষ করে দিতে পারতাম, কিন্তু আবারও এখানে আমি এটা শুরু করেছি। তারপরে দেখুন, এখানে আবারও একটি কনজাংশনের সাহায্য নিয়েছি, দেন আবারও একটি সাবজেক্ট, এরপর আবারও একটি ভার্ব। তার মানে কি, দেখতেই পাচ্ছেন এখানে আরেকটি ভার্ব আছে। এখন আসুন আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে এই বাক্যটি আসলে কিভাবে তৈরি হবে। রাইট? ওকে। দেখুন, মেক শুধু পজিটিভ ভার্ব না। মেক হচ্ছে মানে আমরা এজ এ পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু মেকের তো আরো অনেক ব্যবহার আছে, তাই নয়? তাই নয় কি? মেকের পরে আপনি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারেন, মেকের পরে আপনি একেবারে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে পারেন, আ মেকের পর অবজেক্ট ব্যবহার করতে পারেন, মেকের পর আরো কত কিছু ব্যবহার করতে পারেন। সমস্যা নেই, আমরা দেখবো। হিয়ার উই সি, মেক ইনটু এর অর্থটা হচ্ছে পরিণত করা। ওকে, একটা, অর্থাৎ একটা থেকে আরেকটা যাওয়া অর্থে মেক ইনটু। অথবা আপনি এটা বলতে পারেন যে ট্রান্সলেট ইনটু। ট্রান্সলেট ইনটু অর্থাৎ একটা রূপ থেকে আরেকটা রূপে পরিণত করা। সেই অর্থ বোঝাতে আমরা সাধারণত মেক ইনটু ব্যবহার করে থাকি, আবার ট্রান্সলেট ইনটু ব্যবহার করে থাকি। আবার আমরা কিন্তু এটাও বলতে পারি, রাইট, টার্ন ইনটু। টার্ন ইনটু, দেখুন আপনি যদি এক বা একাধিক
শব্দের সাথে, এক বা একাধিক ভার্বের সাথে পরিচিত হন, এগুলো কিন্তু দারুণ ভাবে আপনার লেখাকে অনেক বেশি, আমি চাইলে কিন্তু এখানে খুব সহজেই টার্ন ইনটু ব্যবহার করতে পারতাম। কেমন? পারতাম, বাট এইখানে ব্যবহার করেছি জাস্ট মেক ইট। যদিও মেক ইন্টুর আরো ব্যবহার আছে, অর্থাৎ মেক ইন্টু এর পরে যে এরকম ব্যাপারটা, মানে কি বলে এটাকে, অর্থাৎ যে এইরকমই যে হবে ব্যাপারটা এরকম, অর্থাৎ পরিণত করা হতে পারে, পরিবর্তন করা হতে পারে। ঠিক আছে? ইয়া, এখন আমরা কি বলতে পারি, দেন উই সি, আমরা প্রথমত আলোচনা করি স্টেটক্রাফট অ্যান্ড মডার্ন ফরেন পলিসিস। এটা হচ্ছে মূলত এই বাক্যের সাবজেক্ট। এখন নাচা, এর অর্থটা কি? আমি আমি একটু এখানে দেখার চেষ্টা করি, এক এক করে দেখছি। নাচা এর অর্থটা হচ্ছে মানে লালন করা, যদি আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি। ঠিক আছে? এর অর্থটা হচ্ছে, দেখুন জাস্ট আমি একটু বলছি যে লালন করা, কিন্তু আমি যখন নাচা বলছি, নাচার, তখন এর অর্থটা হচ্ছে যে লালিত। কি? অর্থাৎ লালিত। কেমন? এটা হচ্ছে লালিত। দ্যাট মিনস ইউ ক্যান কল, হ্যাঁ, ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ড আপনি বলতে পারেন, নো প্রবলেম। অনেক ওয়ার্ড বলতে পারেন। অর্থাৎ ইন্ডিয়ার দ্বারা লালিত, বা মানে আমরা এটাকে বলতে পারি যে যেটা নিয়ে মানে মানে লালন পালন করে আসতেছে এরকম সেন্স আর কি, লালিত যেই মডার্ন ফরেন পলিসি আছে, অ্যান্ড স্টেট ক্রাফট, এবং এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক বিরাজমান রাখতে যে কলা কৌশল আছে। লিখে দিব? লিখে দেওয়ার দরকার নেই আসলে, মানে আহ মেনটেইনিং ফরেন রিলেশন অ্যান্ড ইউজিং স্ট্র্যাটেজিস, অর্থাৎ যে স্ট্র্যাটেজিস ব্যবহার করে ফরেন পলিসিকে মেনটেন করা হয়, ইউ ক্যান কল স্টেট ক্রাফট ইয়ার অ্যান্ড মডার্ন ফরেন পলিসিস। এই যে যে ইন্ডিয়ার দ্বারা লালিত, লালন করা যে মডার্ন ফরেন পলিসি, অর্থাৎ আধুনিক যে মডার্ন ফরেন পলিসিস অ্যান্ড স্টেট ক্রাফট, নো ডাউট, নিঃসন্দেহে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, নো ডাউট নিঃসন্দেহে এখানে কেন আমি ইয়া লিখেছি, অর্থাৎ এখানে কেন আবার কমা দেব? এটা আপনার প্রশ্ন হবে না? ডেফিনেটলি হবে। এখন এটার কারণটা হচ্ছে কি জানেন? এর কারণটা হচ্ছে আমি এখানে একটি ফ্রেজ লিখেছি, রাইট? আমি যদি এখানে এই নো ডাউট না লিখে জাস্ট আনডাউটেডলি লিখতাম, আনডাউটেডলি, রাইট, আনডাউটেডলি লিখতাম, তখন কিন্তু আমার এখানে নো প্রয়োজন, মানে কমার প্রয়োজন হতো না। কিন্তু যখন আমি ফ্রেজের সাহায্য নিচ্ছি, ক্লিয়ার, অর্থাৎ অর্থাৎ এই এই যে যে নিঃসন্দেহে, এই কথাটা বলার জন্য আমি একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজের সাহায্য নিচ্ছি। অর্থাৎ আমি এখানে বলেছি যে নো ডাউট, এইভাবে বলা যায়, আপনি অন্য অনেক ভাবে বলতে পারেন, জাস্ট নো ডাউট, মানে সন্দেহ নাই, এরকম অর্থে। এন্ড লাই ইন, অর্থাৎ নিহিত আছে। লাইন এর অর্থটা কি? নিহিত থাকা, নিহিত থাকা, অথবা আপনি বলতে পারেন যে অবস্থান করে। লাই এর অর্থটা কিন্তু অনেক আছে। এখন বলতে পারেন আপনি শুধু শুধু লাই কেন ব্যবহার করছেন, মানে অবস্থান করে তো অন্য কিছু বলা যায়, রাইট? মানে অবস্থান করা অর্থে, নিহত থাকা অর্থে আমরা কিন্তু চাইলে এখানে এটা ব্যবহার করতে পারতাম। আমরা কিন্তু আরেকটি জানি যে কনসিস্ট, কি, কনসিস্ট ই, এটাও কিন্তু আমরা জানি, এর অর্থটা হচ্ছে নিহিত থাকা। কেমন? অর্থাৎ কেন কনসিস্ট ইন ব্যবহার করি এটা একটু পরে যাচ্ছি, জাস্ট কিভাবে বড় বাক্য হলো এটা আগে দেখি। অর্থাৎ এই যে যে মান্দালা থিওরি আছে, এই মান্দালা থিওরির মধ্যে মূলত এই যে আহ, ইন্ডিয়ার দ্বারা লালিত যে স্টেট ক্রাফট, অর্থাৎ রাষ্ট্রীয় যে কলা কৌশল অ্যান্ড ফরেন পলিসিস, এইটা মূলত নিঃসন্দেহে মান্দালা থিওরির মধ্যে নিহিত আছে, তাই নয় কি? দেন উই সি মেকিং ইন্ডিয়াস নাইবারিং স্টেট ইনটু ন্যাচারাল এনিমিস। অর্থাৎ এই ইন্ডিয়ার যেই প্রতিবেশী দেশগুলো আছে, এই প্রতিবেশী দেশগুলোকে কি করেছে, মানে স্বভাবতই শত্রুতে পরিণত করেছে। কি পরিণত করেছে? মূলত এই যে ওভারঅল
ইউ ক্যান সে হিয়ার, এইটাও পরিণত করতে পারে এখানে এই সেন্সে। আবার আপনি বলতে পারেন পুরো অংশটাই পরিণত করেছে, অথবা আপনি বলতে পারেন এই মান্দালা থিওরিটাই পরিণত করেছে। এখন এই প্রেজেন্ট পার্টিসিপল যে ব্যবহার করলাম এটা কিভাবে করব? দেখুন, আমরা মূলত এটাকে এইভাবে লিখতে পারতাম যে হুইজ হ্যাজ, ওকে, যদি আমি পুরো বাক্যটাকে রিফার করি তাহলে হুইজ হ্যাজ লিখতাম। আবার যদি আমি শুধুমাত্র বলতাম যে এই এদেরকে রেফার করতে, তাহলে আমি হ্যাভ লিখতে পারতাম, নো প্রবলেম। মানে আমি বললাম যে হুইজ হ্যাভ, এরপরে এইখানে কি করে দিতাম, লিখে দিতাম যে হুইজ হ্যাজ মেড ইন্ডিয়াস নয়বরিং স্টেটস কি ন্যাচারাল, দেখুন মানে ন্যাচারাল এনিমিতে পরিণত করেছে, রাইট হিয়ার, অর্থাৎ ন্যাচারাল এনিমিতে পরিণত করেছে। আবার আপনি ইন্টু না দিলেও হয়ে যাবে ন্যাচারাল এনিমি করেছে, এটাও হবে, কোনো সমস্যা নেই। তবে ইন্টু দেওয়ার হচ্ছে এইটাকে এটা করেছে, রাইট হিয়ার। দেখুন এই ব্যাপারটাকে উজ্জ্বল রাখার জন্য মূলত এখানে এই প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহারটা করা হয়েছে। অর্থাৎ আপনি খুব সহজেই প্রেজেন্ট পার্টিসিপল এইভাবে ব্যবহার করতে পারবেন। দেখুন প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার যদি আপনি দারুণ ভাবে না বোঝেন তাহলে কিন্তু কঠিন। ও, মান্দালা থিওরি এটা হচ্ছে নাম, ঠিক আছে, মান্দালা হচ্ছে নাম। এই মান্দালা মানে হচ্ছে মান্দালা হচ্ছে সার্কেলকে বোঝায়। আমি একটু লিখেই দিই এখানে, যদি আবার এখানে লিখে দিতে চাইতাম তাহলে আরো বড় হইতো। ধরেন এখানে আবার লিখে দিচ্ছি যে ইয়েস, এখানে লিখে দিতে পারি, ব্র্যাকেটে লিখে দিই, এটা বোঝায় হচ্ছে দ্য সার্কেল অফ স্টেট, সার্কেল অফ স্টেট, স্টেট গুলোকে বোঝায়, অর্থাৎ স্টেটের সার্কেল, যেটাকে মান্দালা থিওরি বলা হচ্ছে, এন্ড ওয়াজ ইন্ট্রোডিউসড বাই কৌটিল্য অনেক বছর পূর্বে, প্রায় 2500 বছর পূর্বে। কৌটিল্য ওর চাণক্য ওর আমরা জানি যে গুপ্ত তার নাম ছিল, তিনি মূলত এই মান্দালা থিওরিকে প্রোভাইড করেছিল। আর সেই মান্দালা থিওরি মূলত এখন অনেক বেশি প্রাসঙ্গিক টু মেনটেন রিলেশনশিপ and between India and their counterparts countries. Okay, here you see. অর্থাৎ এই যে যে ইন্ডিয়ায় পরিণত করেছে, ইন্ডিয়াকে, ইন্ডিয়ার যে নাইবারিং স্টেট গুলোকে কি পরিণত করেছে, এনিমিতে পরিণত করেছে। দেন দেখুন আমি এখানে একটা ড্যাশ ব্যবহার করেছি, এখন আমি পুরো সেন্সটাকে নির্দেশ করেছি, পুরো অংশটাকে নির্দেশ করছি কি দিয়ে, যে যেই ব্যাপারটি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে, যেই ব্যাপারটি ইতিমধ্যেই সত্য প্রমাণিত হয়েছে। দেখুন তো আমি কিভাবে বাক্যটি বড় করলাম। দেখুন আমি কিন্তু চাইলেই বাক্যটি এখানে শেষ করে দিতে পারতাম না, কমা দিয়ে শেষ, কিন্তু আমি তা না করে মানে আরো কিছু অংশ আছে এটা বোঝানোর জন্য এখানে একটা ড্যাশ ব্যবহার করে তারপর পুরো অংশটাকে নির্দেশ করেছি। নির্দেশ করে আমি বললাম যে এই যে যে ব্যাপারটি, অর্থাৎ এই যে যে ফরেন পলিসি স্টেট ক্রাফট যেটা ইন্ডিয়ার দ্বারা লালিত, নিঃসন্দেহে মান্দালা থিওরির মধ্যে অন্তর্ভুক্ত, যা মূলত এই তার যে নাইবারিং কান্ট্রি গুলোকে শত্রুতে পরিণত করেছে, এই যে যে ব্যাপারটি আছে না, পুরো ব্যাপারটিকে আমি রিফার করলাম। এখন বললাম যে যা মূলত ইতিমধ্যেই and which has already come true, ইতিমধ্যেই সত্য প্রমাণিত হয়েছে। Have you got right? Okay, statecraft আমি ইতিমধ্যে বলেছি, আবার বলবো হিয়ার। যদি আমি একটু বলতে চান, দেখুন আসলে একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে সব বলতে গেলে অনেক সময় চলে যাবে। ইউ ক্যান কল হিয়ার মানে স্ট্র্যাটেজিস, ওকে, স্ট্র্যাটেজিস টু মেনটেন ফরেন পলিসিস, পলিসিস অফ স্টেট, ওকে, এটাকে নির্দেশ করে। আপাতত দৃষ্টিতে এতটুকুই আমরা বোঝার চেষ্টা করি, অর্থাৎ শুধু যে এটাই এরকম না, মানে পলিসিস কে নির্দেশ করে, স্টেট ক্রাফট রিলেটেড টু স্টেট। হিয়ার আই থিংক সো ইউ হ্যাভ গট, ওকে। এই যে যে ব্যাপারটা ব্যবহার করলাম যা ইতিমধ্যে সত্য প্রমাণিত হয়েছে, এখন আমি চাইলে এখানেও বাক্যটি শেষ করে দিই, তা করিনি, আবারও এখানে সংযুক্ত করেছি যে ইন টার্মস অফ, পরিপ্রেক্ষিতে, কিসের পরিপ্রেক্ষিতে, হোয়াট, কি ধরনের, এখানে আবার একটি কনজাংশন যুক্ত করেছে। হোয়াট রিলেশনশিপ, কি ধরনের সম্পর্ক বিটুইন ইন্ডিয়া এন্ড নাইবারিং কান্ট্রিজ ইজ গোয়িং অন, চলমান, কি বুঝলেন? এখন এখানে আবারও দেখুন সিঙ্গুলার ব্যবহার করেছি, কেন ব্যবহার করেছি? ডেফিনেটলি আমরা যখন কোনো একটি ক্লোজকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, ডেফিনেটলি উই ক্যান কল ইট নাউন ক্লোজ। এবং এই নাউন ক্লোজ যখনই আমরা ব্যবহার করব, হোক যা ইচ্ছা তা, নো প্রবলেম, আমাদের মাথায় রাখতে হবে আমি পুরো অংশটাকে রেফার করেছি। এই জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে
আমি পুরো অংশটাকে যেহেতু এখানে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, ডেফিনেটলি আমাদের এখানে ভার্বটি হবে অবজেক্ট, সরি টু সে সিঙ্গুলার। এখন আমাকে আপনারা প্রশ্ন করবেন, এই যে যে বাক্যটি আমি বললাম টেনে হিস্ট্রে বাক্যটাকে বড় করলাম, এর কারণটা কি? এইভাবেই পত্রিকায় থাকে, বুঝতে পারলেন? জি, যদি কেউ প্রশ্ন করতে চান দয়া করে লাইনে এসে প্রশ্ন করতে পারেন, নো প্রবলেম। অর্থাৎ এই বাক্যটি আমি চাইলে এখানে মোটামুটি চারটি বাক্য তৈরি করতে পারতাম, কিন্তু সেই জায়গায় চারটি না করে একটি বাক্যতে রূপান্তর করছি। কারোর কাছে প্রশ্ন আছে? দয়া করে আমাকে অবগত করবেন যে এটা কিভাবে বড় করলাম। এই বাক্যটি বড় করার পেছনে এটা যদি কেউ আপনাকে বলে যে আপনি কোনো একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন মেনটেন করে বাক্য বড় করে ফেলবেন, এগুলো হচ্ছে বোগাস। আমি এগুলো কখনোই আপনাকে বলবো না। নির্দিষ্ট একটা রুলস রেগুলেশনের মধ্যে থেকে আপনি বাক্য বড় করবেন, এটা কিছুতেই না। কারণ দেখুন তো, এখানে যদি আমি হিসাব করি এখানে কতগুলো গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে, আপনি অবাক হয়ে যাবেন। এখানে কম করে হলো 12 থেকে 13টি গ্রামাটিক্যাল ফাংশন আছে। তাহলে আপনি কিভাবে একটা নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে ফেলে একটা বাক্যকে বড় করে ফেলবেন? সম্ভব? এইগুলো যারা বলে যে হ্যাঁ একটা একটা রুলস জানলেই আপনি বাক্যকে বড় করে ফেলবেন, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু আপনি ভুল পথে আছেন। কোনো রুলস রেগুলেশন মেনটেন করে বাক্য বড় করাটা কঠিন। ঠিক আছে, আপাতত দৃষ্টিতে আপনি করতে পারবেন, কিন্তু সেই বাক্যগুলো কতটুকু ফলপ্রসূ হবে? কারণ এখানে দেখুন, কখনো আমি পার্টিসিপল ব্যবহার করছি, কখনো আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজেস ব্যবহার করছি, কখনো আমি এখানে দেখুন ইন্ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করেছি, ইন্ট্রানজিটিভ ভার্ব, নট ট্রানজিটিভ। আবার লাইকে কিন্তু ট্রানজিটিভ হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু এখানে আমি ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করেছি। তারপরে এখানে নাউন ফ্রেজ ব্যবহার করেছি, এরপরে এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেছি, এরপরে এখানে আবার অবজেক্ট আছে, নাউন ফ্রেজ আছে, আবার এখানে দেখুন এটা ব্যবহার করেছে, আবারও রিলেটিভ প্রোনাউন এনে এখানে ব্যবহার করেছে। রিলেটিভ প্রোনাউন দিয়ে আমি পুরো অংশটাকে নির্দেশ করেছি। হ্যাভ ইউ গট? এইখানে আমি আবার এই যে যে ইয়াটা ব্যবহার করেছিলাম, অর্থাৎ এই যে যে অংশটা ব্যবহার করেছি, অর্থাৎ এই যে যে প্রেজেন্ট পার্টিসিপল, এটা দিয়েও কিন্তু আমি পুরো অংশকে নির্দেশ করেছি। এখন এই ব্যাপারটা তো আপনাকে জানতে হবে না? না জেনে কি আপনি লিখতে পারবেন? ঠিক সম্ভব? জানতে হবে। অনেকেই মনে করে যে আমি কলম ধরেছি, আমি লিখতে চেষ্টা করেছি, লেখে। ব্যাপারটা এরকম না। আপনি জানেন না, নিজে চেষ্টা করেন না, জানেন আবার চেষ্টা করেন, আপনি তো পারবেন। এই জন্য আপনার যেটা করতে হবে, একটু বেশি বেশি চেষ্টা করতে হবে। কেমন? দেন উই সি, এখানে আরেকটি বাক্য আছে, বেশ বড়। দেখুন তো, অনেক বড় না? ডেফিনেটলি অনেক বড় বাক্য। দেখুন এখানে আমি বলেছি যে মান্দালা থিওরি অর সার্কেল অফ স্টেট, অর্থাৎ ওই যে মান্দালা থিওরি আর সার্কেল অফ স্টেট অলওয়েজ বিলিভ, অর্থাৎ এই মান্দালা থিওরিটি সবসময় বিশ্বাস করে, যেহেতু এখানে একটু এস বাই এস হবে, সি বিলিভ, অর্থাৎ সবসময় বিশ্বাস করে। সি অ্যান্ড নেইবারিং কান্ট্রি, অর্থাৎ নাইবারিং কান্ট্রি আছে, অ্যাডজাসেন্ট যে কান্ট্রিটা আছে, তার একেবারে নিকটবর্তী সাথে যে কান্ট্রিটা আছে, ইজ এ ন্যাচারাল, অর্থাৎ এটা হচ্ছে একটি স্বভাবত একটি শত্রু রাষ্ট্র। অরি মিনিং দ্যাট, তার মানে। দেখুন এখানে আবার মিনিং দ্যাট ব্যবহার করছে। ইউ ক্যান ইউজ অ্যাজ এ ফ্রেজ ফর প্রেজেন্ট পার্টিসিপল, মিনিং দ্যাট তার মানে বোঝাতে, তার মানে। এখন আপনি যদি এটার অর্থটা না জানেন, তাহলে অর্থ উদ্ঘাটন করতে পারবেন না, নিজেও আপনি করতে পারবেন না। অর্থাৎ আমি এই মিনিং দ্যাট বলতে একই নির্দেশ করেছি, অর্থাৎ এই পুরো ব্যাপারটাকে নির্দেশ করেছে যে এই যে 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 ন্যাচারাল অরি, এটা বলতে বোঝাচ্ছে যে এটা হচ্ছে ন্যাচারাল অ্যানিম, অর্থাৎ এই অরি বলতে বোঝাচ্ছে ন্যাচারাল অ্যানিম। বাট হিয়ার ইজ সি, আমরা চাইলে এখানে বার যেহেতু আরেকটি বার স্বাধীন বাক্য লিখছি, এই ক্ষেত্রে আমরা একটি কমা ব্যবহার করতে পারি। বাট ওয়ার ইজ নাইবার, অর্থাৎ শত্রুর যে প্রতিবেশী, ইজ ইউর মিত্র, দ্যাট মিনস ইউর ফ্রেন্ড। এখানে দেখুন আবার কমা দিয়ে বলা আছে। এখন এখানে আমি চাইলে একটি ফুল স্টপ বসিয়ে দিতে পারতাম, যে হিয়ার ইজ এ ফুল স্টপ হবে, আবার একটি বাক্য শুরু করতে পারতাম, কিন্তু আমি তা না করে এখানে একটি সেমিকোলন ব্যবহার করেছি, অর্থাৎ এইগুলোর সাথে সম্পৃক্ত আমি এখানে আবারও আরেকটি স্বাধীন বাক্য লিখে ফেলেছি, কিন্তু এগুলোর সাথে সম্পৃক্ত। সি again, অরিস মিত্র ইজ ইউর enemy। দেখুন এখানে আরো দুইটি বাক্য লিখে ফেলেছি। হিয়ার ইজ সি এন্ড again, and অরিস মিত্র ইজ ইউর enemy, অর্থাৎ অরির যে মিত্র আছে, শত্রুর যে মিত্র, সে আবার আপনার শত্রু। while, যেখানে অরিস মিত্রস নাইবাস, so much complicated theory delivered by Coutinho. Yes, what even?
আমরা জাস্ট অরি এবং মিত্র বুঝিনি। মিত্র মানে বন্ধু, আর অরি মানে হচ্ছে শত্রু, এবং অরির মিত্রর যেই নাইবার আছে সে আবার আপনার বন্ধু। এখন দেখুন তো, আমি চাইলে কি করতে পারতাম, এখানে একটি বাক্য তৈরি করতে পারতাম, তারপরে এখানে আরেকটি বাক্য তৈরি করতে পারতাম, এখানে আরেকটি বাক্য তৈরি করতে পারতাম। তা না করে এই একসাথে তিনটে বাক্যকে এত একত্র করে লিখেছি। তিনটি না, মোটামুটি চারটে বাক্যকে একত্র করে লিখেছি। এখন এটা তো আপনাকে বুঝতে হবে, এটা তো আপনাকে জানতে হবে যে আমরা এইভাবে এগুলোকে লিখতে পারি, বড় করতে পারি। রাইট? আমি কার আশা করছি বুঝতে পেরেছে। তবে এখানে আবার আপনি চাইলে এখানে সেমিকোলন ব্যবহার, সরি টু সে, ড্যাশ ব্যবহার করতে পারতেন, হাইফেন ব্যবহার করতে পারতেন। আমি আজ এ পর্যন্তই রাখি। তবে আপনাদের জন্য কাজ হচ্ছে, আপনারা যেটা করবেন তা হলো এইরকম ভাবে বাক্য তৈরি করবেন। অর্থাৎ একটা বাক্যকে টেনে টেনে তা বড় বানানোর চেষ্টা করবেন। আর যদি একেবারে না বুঝেন, তাহলে আহ মাথায় রাখবেন যে আমি আপনাদের জন্য কিভাবে অনেক বড় বাক্য বানানো যায় সেই ব্যাপারে ক্লাস দিয়েছি ইতিমধ্যে, সেইগুলোকে লক্ষ্য করুন। এখানে দেখুন না, অনেক বড় বড় বাক্য আছে। আবারও আরেকদিন আমরা দেখার চেষ্টা করবো। দেখুন এখানে এই বড় একটি বাক্য আছে, এখানে এই বড় একটি বাক্য আছে। কিভাবে? মানে মোটামুটি আপনি কনজাংশনের ব্যবহার, আর যদি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার জানেন, আর কিছু কলোকেশনস ওর রিলেটেড টু, আপনি কিছু ডিভাইসের ব্যবহার যদি জানেন, মানে স্বাধীন ডিভাইস যেগুলো দিয়ে বাক্যকে রিলেট করা হয়, সম্পর্কযুক্ত করা হয়, সেগুলো যদি জানেন, মোটামুটি আপনি মানে তিন চারটা বাক্যকে একত্র করে বড় বড় করে লিখতে পারবেন। দ্যাট উইল লুক ফ্যান্টাস্টিক অ্যান্ড স্ট্যান্ডার্ড। আপনার লেখাকে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলবে। ওকে, অর্থাৎ আপনি কি করবেন, ঠিক এই ধাঁচে বাক্য বড় বড় করবেন। ঠিক আছে? সেমিকোলন ব্যবহার করবেন, অনেক সময় ড্যাশ ব্যবহার করবেন, অনেক সময় হাইপেন ব্যবহার করবেন, অনেক সময় পজিটিভ ব্যবহার করবেন, অনেক সময় রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ, নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ ব্যবহার করবেন, ও ডিফারেন্ট টাইপ অফ গ্রামাটিক্যাল ফাংশন। অর্থাৎ আপনি কি করবেন, ঠিক এই ধাঁচে বাক্য বড় বড় করবেন। ঠিক আছে? সেমিকোলন ব্যবহার করবেন, অনেক সময় ড্যাশ ব্যবহার করবেন, অনেক সময় হাইপেন ব্যবহার করবেন, অনেক সময় পজিটিভ ব্যবহার করবেন, অনেক সময় রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ, নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ ব্যবহার করবেন, ও ডিফারেন্ট টাইপ অফ গ্রামাটিক্যাল ফাংশনাল স্ট্রাকচার ব্যবহার করে আপনি বাক্যকে অনেক বড় করতে পারেন। জি, আমাদের ক্লাসটা এখানেই শেষ।